নমস্কার। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আমাদের মাইনরিটি ডিপার্টমেন্টের সারা রাজ্যের সমস্ত সাংগঠনিক প্রতিনিধি রূপে আমন্ত্রণ জানিয়ে এক ডিপার্টমেন্টের সভা এখানে অনুষ্ঠিত হচ্ছে। আপনারা জানেন যে এই রাজ্যে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে নানাভাবে তাদের বঞ্চনা, তাদের অধিকার, তাদের নানা গণতান্ত্রিক যে কার্যক্রম সেগুলির উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। শাসক দল নানাভাবে সেগুলিকে প্রতিহত করে চলেছে। মানুষের জীবনযাত্রায় একটা নাবিশ্বাস উঠেছে। সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষক থেকে শুরু করে সমস্ত যুবক যুবতীরা তাদের নানা বঞ্চনার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। তার থেকে পরিত্রাণ পেতে প্রদেশ কংগ্রেসের যে মাইনরিটি ডিপার্টমেন্ট আগামী দিন কর্মসূচি গ্রহণ করে আন্দোলনে যাবে এবং সংগঠনকে শক্তিশালী রূপ দেওয়ার লক্ষ্যে আমরা এখানে সমবেত হয়েছি। সবার শুরুতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের 52তম বিজয় দিবস আজকে পালন করা হচ্ছে। আমরা এই সভায় আমাদের বাংলাদেশের যারা বীর যোদ্ধা, আমাদের দেশের সৈনিক বা এই মুক্তিযুদ্ধে যারা আত্মবলিদান দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শহীদদের স্মৃতিতে 1 মিনিট নীরবতা পালন করে আমাদের আজকের এই সভা কাজ আমরা শুরু করেছি। বেলা 3 ঘটিকায় প্রদেশ কংগ্রেস প্রাঙ্গণে যিনি এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের বড় ভূমিকায় ছিলেন, আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, আমরা ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে বেলা 3 ঘটিকায় প্রদেশ কংগ্রেস প্রাঙ্গণে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে আজকের এই বিজয় দিবসের কর্মসূচি আমরা পালন করব এবং একটা ডকুমেন্টারি ফিল্ম এই মুক্তিযুদ্ধের উপরে ইন্দিরাজির ভূমিকা, ভারতীয় সৈনিকদের যে সেদিনকার যে ভূমিকা ছিল বাংলাদেশ গঠনে, তার উপর আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটি সারা দেশে এই কর্মসূচি এটা হাতে নিয়েছে। আমরা এই কর্মসূচি বেলা 3 ঘটিকা থেকে এটা শুরু করতে যাচ্ছি। এখান থেকে আমরা উৎসাহিত উদ্দীপিত আগামী 19শে ডিসেম্বর ইন্ডিয়া জোটের মিটিং সংগঠিত হতে যাচ্ছে নয়াদিল্লিতে। এই ইন্ডিয়া জোট আগামী লোকসভা নির্বাচনে এই দেশে একটা নতুন সরকার গঠন করার লক্ষ্যে প্রতিজ্ঞাবদ্ধ এবং আগামী দিন এই ইন্ডিয়া জোটের নেতৃত্বে কেন্দ্রের সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। প্রত্যেকটা কংগ্রেস কর্মীকে এই দৃঢ় সংকল্প গ্রহণ করে তাদেরকে আমাদের এই সাংগঠনিক কাজে চাপিয়ে পড়তে হবে। আমি অত্যন্ত আনন্দিত আজকের এই সাংগঠনিক সভায় একটা বিরাট সংখ্যক আমাদের এই সংখ্যালঘু ডিপার্টমেন্ট থেকে যারা নেতৃত্ব তারা এসেছেন। রাজ্যের অধিকাংশ বিধানসভা কেন্দ্রের নেতৃত্বরা এখানে উপস্থিত হয়েছেন, যাদের উপস্থিতিতে আজকে আমরা সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করে আগামী দিন এই রাজ্যে সংখ্যালঘুদের প্রতি এই সরকারের যে মনোভাব, তাদের মৌলিক অধিকার হরণ করা, তাদের গণতান্ত্রিক অধিকার থেকে তাদেরকে কিভাবে রুদ্ধ করা যায়, তাদেরকে কিভাবে তাদের ভাষা, বর্ণ, ধর্মের, তাদের পোশাক পরিচ্ছদের, তাদের খাদ্যাভ্যাসের উপর যারা হস্তক্ষেপ করছে তাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুতি নেওয়া যায়, সেই লক্ষ্যে আজকের এই সভা। আমি আহ্বান করব যে এই সভার বিভিন্ন নেতৃত্বরা, আমাদের জেলা সভাপতিরা এসছেন, আমাদের এখানে এই মঞ্চে সর্বভারতীয় কংগ্রেস কমিটির স্থায়ী আমন্ত্রিত সদস্য আমাদের মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন মহোদয় আছেন,
আমাদের সংখ্যালঘু নেতা ইদ্রিস মিয়া, আমাদের আব্দুল মতিন চৌধুরী থেকে শুরু করে এই রাজ্যে যারা বিভিন্ন জেলায় জেলায় সাংগঠনিক কাজের সঙ্গে যুক্ত হয়ে আমাদের সংখ্যালঘু এই বিভাগকে শক্তিশালী করে চলেছেন, সমস্ত নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছে। আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস তার সমস্ত বিভাগগুলিকে শক্তিশালী করে আগামী দিন এগিয়ে যাওয়ার লক্ষ্যে আপনাদের সকলের সহযোগিতার সমর্থন আমি কামনা করছি। আমি সাথে সাথে আপনাদের কাছে আমি একটা আহ্বান রেখে যাব। আমার পর আমি অনুরোধ করব, এখানে আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটির স্থায়ী আমন্ত্রিত সদস্য সুদীপ বাবু আছেন। সুদীপ বাবু মূল্যবান বক্তব্য রাখবেন। আপনাদেরও প্রত্যেকটা জেলা থেকে আপনাদের প্রতিনিধি রূপে একজন একজন করে 5 মিনিট আপনারা বক্তব্য রাখবেন। 5 মিনিটের মধ্যে শুধু পরামর্শ দেবেন, অ্যাড্রেস করতে হবে না। উপস্থিত নেতৃবৃন্দ, এইটুকুই শেষ। তারপর আপনাদের মূল্যবান পরামর্শ আপনারা রাখবেন। এখান থেকে আহ্বান করা হবে, নেতৃত্ব আপনাদের মূল্যবান বক্তব্য শোনার পর আমরা একটা সাংগঠনিকভাবে এই সংখ্যালঘু বিভাগকে পরিচালনা করার লক্ষ্যে আমরা আমাদের পরিকাঠামোগত দিকটাকে তৈরি করে নিয়ে আগামী দিন ময়দানে ঝাঁপিয়ে নেবেন। আমাদের করণীয় কি? কিসের হতাশা? এই যে আলো, এখন প্রখর রোদ, দুপুর, কিছুক্ষণ বাদে অন্ধকার নেমে আসবে। ঠিক কয়েক ঘন্টা পর আবার নতুন একটা সকাল তার আবির্ভাব ঘটবে। After every task, there is always a dawn. অন্ধকারের পর একটা নতুন একটা প্রভাত, the natural system. স্বৈরাচারী মনোভাব নিয়ে গণতন্ত্রকে পদদলিত করে সংবিধানকে হেয় প্রতিপন্ন করে মানুষকে বোকা বানিয়ে দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকা যায় না। এটাই সিস্টেম। আজকে যারা ধর্মের নামে মানুষ, একটা বিরাট অংশের মানুষ, আমি এই হিন্দি বলে 3টি রাজ্যের নির্বাচনের আগে বিভিন্ন যে ইন্টারভিউ, বিভিন্ন সামাজিক মাধ্যমে ইন্টারভিউ নেয়, মানুষকে বলতে শুনেছি, কিছু কিছু মানুষকে, नहीं इस बार तो हम राष्ट्रवाद के पक्ष में वोट डालेंगे। राष्ट्रवाद का রাষ্ট্রবাদের মানেটা কি? স্বাধীনতার লড়াইয়ে তাদের ভূমিকাটা কি ছিল? এটা তো একটা মাফিনামা লেখার একটা পার্টি, অর্থাৎ ক্ষমা প্রার্থনা, ক্ষমা মার্জনা চাওয়ার একটা পার্টি। ব্রিটিশরা জেল থেকে রেহাই পাওয়ার জন্য বারংবার তার দলের নেতা সাভারকার ক্ষমা মার্জনা চেয়েছে, মাফিনামা লিখেছেন ব্রিটিশদের কাছে, জেল থেকে ছাড়া পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য। এরা হয়ে গেছে রাষ্ট্রবাদী। আবার নামের আগে যে মাফিনামা লিখলো, তার নামের আগে বীর সাভারকার। এদের তো পঞ্চম বাহিনীর ভূমিকা অবতীর্ণ ছিল। এরা ব্রিটিশদের দালালি করত, গোপন খবর পাচার করে দিত। এদের জন্মলগ্ন থেকেই হিন্দু আর মুসলমানের খেলা খেলত। এই দল আজকে হয়ে গেছে রাষ্ট্রবাদী।
মানুষের বিরুদ্ধে মানুষকে লড়াই করিয়ে দেশকে দুর্বল বানিয়ে এরা হয়ে যাবে রাষ্ট্রবাদী। মূলত সাংগঠনিক স্তরে আমাদের আজকে আলোচনা আসলে বিস্তারিতভাবে ব্যক্ত করে গেছে। দেশে একটা অরাজকতা চলছে। কে কি পোশাক পরে, কে কি খাদ্য খায়, সে নিয়ে মানুষকে চিহ্নিত করা হচ্ছে এবং মানুষের মধ্যে বিভাজন তৈরি করা হচ্ছে। উদ্দেশ্য একটাই, এই দেশে 14.6% হচ্ছে সংখ্যালঘু মুসলমানদের বসবাস। 14.6% of the population, জনসংখ্যা হচ্ছে সংখ্যালঘু মুসলমান। শাসক গোষ্ঠী ধর্মের নামে বিভাজন করে ক্ষমতায় আসতে চায় এবং ক্ষমতায় টিকে থাকতে চায়। সংবিধানের ধারে কাছে এরা নেই। মানুষের যে আস্থা বিশ্বাস, তার প্রতি কোনো সম্মান নেই। শুধু একটাই ইলেকটোরাল গেইন, ভোটের রাজনীতি, ভোটে জিততে হবে, ক্ষমতার টিকে থাকতে হবে, লুট বাণিজ্যকে একটা প্রাতিষ্ঠানিক একটা রূপ দিতে হবে। এটাই হচ্ছে এদের কর্মসূচি। একটা ভীতি তারা করে বেড়াচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। আমরা দেখছি কোথায় কি ঘটছে, কোথায় বুলডোজার নামে ভাঙচুর করা হচ্ছে, কোথায় মসজিদের জায়গায় মন্দির দেখানোর চেষ্টা হচ্ছে। এই রাজ্য নতুন করে হচ্ছে। রাজনগর বিধানসভা কেন্দ্রে আপনারা জানেন, খবরের কাগজে পড়েছেন, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। 1992-93 সালে রাজনগর বিধানসভা কেন্দ্র এলাকায় ডিবাতলিতে মাটির নিচে দীর্ঘদিন পর এক্সকাভেশন করে একটা মসজিদ উদ্ধার হয়েছে। ওখানে নামাজ চলছে 1992-93 সাল থেকে। হঠাৎ করে বলতে শুরু করলো এটা জগন্নাথ মন্দির। প্রশাসন নির্বিকার। এই যে জাতিগত এবং মানুষের আস্থার প্রতি একটা যে ধাক্কা দিচ্ছে, প্রশাসন নির্বিকার, হেলদোল নেই। এটা মারাত্মক একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে দেশের জনগণের কাছে। এই যে সংবিধানে লেখা আছে লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, বিলিফ, ফেথ এন্ড ওয়ার্শিপ, প্রিয়েম্বলে সেটার উপরে আঘাত। লিবার্টি নেই। আপনাদের নতুন আইন করলো, এই মধ্যপ্রদেশ সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বলল কোন ধর্মীয় প্রতিষ্ঠানে মাইক চলবে না। উদ্দেশ্য কি? মানে আজান দেওয়া, নামাজ পড়া চলবে না, মাইক লাগাতে দেবে না। নির্বাচনের আগে আমরা দেখেছি কিভাবে বিভাজনে রাজনীতি এরা কত নিচু নেমে মানুষের বিরুদ্ধে মানুষকে লড়িয়ে দিয়ে নির্বাচনী ইলেকট্রাল গেমস পাওয়ার জন্য তারা এত নিচে নামতে পারে। প্রশ্নটা হচ্ছে এই জায়গায় ভারতীয় হিসাবে এই সংখ্যালঘুকে সংখ্যাগুরু সেটা নয়। একজন ভারতীয় হিসাবে আপনাদের দায়িত্বটা কি?
আমরা যারা দল করি, আমাদের সংগঠন, মানুষকে কি আমরা জাগ্রত করতে পারছি কিনা এই অরাজকতার বিরুদ্ধে? সেটা হচ্ছে আজকের দিনে মস্ত বড় প্রশ্ন। সমাজ পরিবর্তনের ডাক, এই যে অরাজকতার সৃষ্টি হয়েছে দেশ জুড়ে, মানুষকে কতখানি আমরা সংঘবদ্ধ করে মানুষের আত্মমর্যাদা, তাদের অধিকার আমরা সুরক্ষিত রাখতে পারছি সংগঠন দ্বারা, আজকে হচ্ছে এটার বিশ্লেষণ করার দিন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।